শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টার মধ্যে সব ধরনের খবর আপনাদেরকে আমি জানিয়ে দেবার চেষ্টা করব এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকের সব আপডেট একসাথে জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি সব খবরে। জীবাণুর বিরুদ্ধে নিরাপত্তায় হাতের কাছে যখন আছে সেফ হ্যান্ডস, চলুন কাজে হাত দিই আরো নিশ্চিন্তে। সেফ হ্যান্ডস, সেফ থাকুক অ্যাক্টিভ হ্যান্ডস। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেড। দেশে করোনায় দুদক পরিচালক সহ 3 জন মারা গেছেন আর আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বাড়ছে। 24 ঘন্টায় নতুন 35 জনকে শনাক্ত করা হয়েছে আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 123। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। দুপুরে কোভিড-19 পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তথ্য জানানো হয়েছে। এ সময় আইইডিসিআর এর পরিচালক ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা জানিয়েছেন, সারা দেশ থেকে গত 24 ঘন্টায় 468 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় দুর্নীতি দমন কমিশনের একজন পরিচালক সহ 3 জনের মৃত্যু হয়েছে আর এ নিয়ে 12 জন প্রাণ হারালেন। নতুন করে আক্রান্তের মধ্যে 30 জন পুরুষ এবং 5 জন নারীর তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, এদের মধ্যে 12 জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। 35 জনের কন্ট্রাক্ট ট্রেসিং এর প্রক্রিয়া চলছে উল্লেখ করে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। গত 24 ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা 35, তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 123। গত 24 ঘন্টায় মৃত্যু 3টি, সর্বমোট 12। আমরা খুবই দুঃখিত যে দুদকের পরিচালক মহোদয় ইন্তেকাল করেছেন। আমি শুনেছি যে তার আসলে শ্বাসতন্ত্রের হাঁপানি রোগে তিনি ভুগতেন এবং আমরা জানি যে এই ধরনের রোগ যাদের থাকে তাদের হলো আসলেই যে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত যদি হন তাহলে তাদের একটু ঝুঁকি বেড়ে যায়। করোনা চিকিৎসা কেন্দ্র কুয়েত মৈত্রী হাসপাতালে মারা গেছেন দুর্নীতি দমন কমিশন দুদকের এক পরিচালক। ভোর 4:30টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মার্চের শেষ থেকে অসুস্থ হয়ে কুয়েত মৈত্রীতে ভর্তি হয়েছিলেন দুদকের এই কর্মকর্তা। স্ত্রী সন্তান সহ রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় তিনি বসবাস করতেন। তার স্ত্রী সন্তানও এখন হাসপাতালের আইসোলেশনে আছেন। দুদকে কাজ করার সময় যেসব সহকর্মী তার সংস্পর্শে এসেছিলেন তাদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দুদক পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এমন এলাকা এবং আশপাশ পুরোপুরি লকডাউনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকার বাইরে কেউ যাওয়া আসা করতে পারবে না। মন্ত্রিসভার বৈঠকে করোনা মোকাবেলায় আরও বেশ কয়েকটি নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের থেকে আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও একটু সতর্ক এবং স্ট্রিক্ট ভিউতে সব কিছু প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে যে আরেকটু স্ট্রিক্ট ভিউতে এই সোশ্যাল আইসোলেশন বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেবে এবং সেই সঙ্গে ব্যাপক প্রচারণাও চালাবে গ্রাম এলাকাতে। ওয়াক্তের নামাজে খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ 5 জনের বেশি শরিক হতে পারবেন না। পাশাপাশি জুমার নামাজে 10 জনের বেশি শরিক হতে পারবে না জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশের কোথাও ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিলের আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছে। করোনা প্রতিরোধে জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসায় উপাসনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ খোলা থাকবে, মসজিদে জামাত চালু থাকবে, কিন্তু ওই মসজিদে কাজ কাম করে এই ধরনের ইমাম, খতিব এবং খাদেম তার মধ্যে 5 জন ওয়াক্তে নামাজে থাকবে আর জুম্মার দিন 10 জনের বেশি থাকতে পারবেন না। এদিকে করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও তাকে অনেক তথ্যই জানানো হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে করোনা বিষয়ে জরুরি সভায় এই কথা বলেছেন তিনি। বিজিএমইএ এবং বিকেএমই এর কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, পোশাক কারখানা খোলা নিয়ে সিদ্ধান্তহীনতার কারণে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে। জানিয়েছেন, করোনা পরীক্ষায় 1 লাখ কিট আনা হয়েছে, আরও কিছু আনার প্রক্রিয়া চলছে। একটা ন্যাশনাল কমিটি ফর্ম করা হয়েছে। সেই ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, কিন্তু ন্যাশনাল কমিটিতে
যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেই সিদ্ধান্তগুলো আমাদের নলেজে নাই, যে কখন ফ্যাক্টরি খোলা হবে কি না এই বিষয়ে আমরা জানি না। আমরা স্বাস্থ্য বিষয় বাদে কোনো ধরনের বিষয় আমাদের সাথে আলোচনা হয়নি। আমি সাংবাদিকদের প্রশ্ন সম্মুখীন হচ্ছি, তাদেরকে আমি সদুত্তর দিতে পারি না এবং অনেক সময় দোষও দেয় যে আপনি যদি সেই কমিটির হেড হয়ে থাকেন তাহলে আপনার এই সিদ্ধান্তগুলো আপনি জানেন না কেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা এক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি ভর্তি ছিলেন। চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, বিকেল ৩টায় তার মৃত্যু হয়। তিনি বলেছেন, প্রায় ৬০ বছর বয়সী ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে জ্বর, সর্দি, কাশি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। এতে ওই যুবকের বাড়ি লকডাউন করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন। তার নমুনা পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। দর্শক, আমরা একটু বিস্তারিত এই ঘটনার জানবো। আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন শিহাব জিসান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জিসান। আইসোলেশনে থাকা এক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু হয়েছে, সেটি আমরা মাত্রই দর্শকদের জানিয়েছিলাম। এটি নিয়ে চিকিৎসকদের সাথে আপনার কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? বৃষ্টি, চট্টগ্রামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের তিনি মৃত্যু হয়েছে আইসোলেশনে থাকা অবস্থায়। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে ছিলেন এবং ধারণা করা হচ্ছে যে তিনি করোনা উপসর্গ নিয়ে তিনি সেখানে ভর্তি ছিলেন এবং শ্বাসকষ্ট ছিল তার, এবং তার সেই নমুনাগুলো পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। বিকেল ৩টা নাগাদ তিনি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং অপরদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে করোনার উপসর্গ নিয়ে সেখানে এক রোগী, নিউমোনিয়া নিয়ে এক রোগী আসলে ভর্তি ছিলেন, এক যুবক। তিনি সেখানে মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে আনোয়ারা উপজেলার পুলিশ তার বাড়িটি লকডাউন করেছে এবং ধারণা করা তার নমুনাগুলো বিআইটিআইডিতে পাঠানো হয়েছে এবং দুটি নমুনায় আসলে পরীক্ষার পরে বলা যাবে যে আদৌ এই দুজনের শরীরে করোনা ছিল কিনা। আর এই মুহূর্তে আমরা যদি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের খুলশি এলাকায় একটি বাড়িতে এখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে এসেছেন। এখানে তারা কোয়ারেন্টাইন মানছেন না এবং যার ফলশ্রুতিতে এই বাড়িটিও লকডাউন করার ঘোষণা এসেছে এবং এই বাড়িটি লকডাউন করে দেওয়া হচ্ছে এবং বাড়ির মালিককে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। তো আমরা যেটি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামেও কিন্তু এই করোনার যেই এই রূপ, সেই ভয়াবহ রূপ আসলে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দুজনের করোনা পজিটিভ এসেছে এবং আজকে দুজন মারা গিয়েছেন করোনা উপসর্গ নিয়ে, যদিও আসলে নিশ্চিত নয় যে তারা আসলে করোনা আক্রান্ত কিনা। এবং প্রশাসন তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও সাধারণ মানুষ অনেকে আসলে উৎসুকভাবে কারণে অকারণে তারা ঘর থেকে বের হচ্ছেন এবং প্রশাসনের এই তৎপরতা সত্ত্বেও তাদেরকে আসলে রাস্তাঘাটে দেখা যাচ্ছে। বৃষ্টি, ধন্যবাদ জিসান, আপনি নিজেও নিরাপদে থাকবেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ভর্তি হবার পরে প্রথমে তাকে মেডিসিন ওয়ার্ডে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ৪ তারিখে নেওয়া হয় করোনার জন্য প্রস্তুত রাখা আইসোলেশন ওয়ার্ডে। গতকাল তার শরীরে নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। আজ সকালে তিনি মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ছাড়াও সত্তরোর্ধ ওই ব্যক্তি কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুর পরে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী মধুখালীতে তার বাড়ির আশপাশের ১০০ পরিবারকেই কোয়ারেন্টাইন করা হয়েছে। করোনা প্রতিরোধে রাজধানী জুড়ে সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন তারা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা। এ সময় কর্মকর্তারা বলেছেন, অপ্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হতদরিদ্রদের চিকিৎসা সেবা দিতে আজ মোহাম্মদপুর গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটে একটি মেডিকেল ক্যাম্প খুলেছে সেনাবাহিনী। যে সকল দোকানপাটের সামনে জনসমাগমটা বেশি থাকে, এই যে সকল দোকানপাট আমরা আইডেন্টিফাই করার পরে পুলিশের সাহায্যে এবং জনপ্রতিনিধির সাহায্যে এই সকল দোকানপাট আমরা বন্ধ করে দিচ্ছি এবং এর পাশাপাশি রাস্তায় যে কাউকে আমরা পাচ্ছি তার সবাইকে জিজ্ঞাসাবাদ করছি কেন তারা বাসা থেকে বের হয়েছে। যদি আমরা কাউকে পাই অপ্রয়োজনীয় কারণে তারা বাসা থেকে বের হয়েছে, তাদেরকে আমরা বাসায় ফেরত পাঠাচ্ছি এবং তার পাশাপাশি আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। সামাজিক দূরত্ব বজায় না রেখে অকারণে সড়কে বের হওয়ায় আর্থিক দণ্ড দিচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে রাজধানী ফার্মগেটে কাজ শুরু করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের সময় যারা অকারণে বের হচ্ছেন তাদের আর্থিক দণ্ড দেওয়া হয়। যারা যৌক্তিক কারণ দেখাচ্ছেন তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানিয়েছেন, মানুষ ভয় পেয়েও যদি ঘরে থাকে তবুও করোনার সংক্রমণ ঠেকাতে কাজে দেবে।
আর আমরা যথেষ্ট আর কি সেফটিভাবেই যাচ্ছি। আমার সাথে এক্সেসল আছে, আমি গ্লাস পরেছি, আমার ছোট বোনকে মাস্ক পরেছি, আমি নিজেও মাস্ক পরেছি। বলার কোনো ভাষা নাই। আমরা চাকরি করে মেডিসিন কোম্পানি তো ওই জন্য আমার বের হইতে হয়। কিছু লোকের যে জরুরি কাজে হাসপাতালে যেতে হচ্ছে, রুগী আছে, কোনো বিষয় আছে, থাকতেই পারে, থাকবে, এটা সেক্ষেত্রে সে যাবে। কিন্তু যে ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, আননেসারি 3 জন 4 জন মিলে বেরিয়েছেন, এখন তো প্রমোদ ভ্রমণের সময় নয়, এখন আপনাকে ঘরে থাকতে হবে বাধ্য হয়ে সিচুয়েশনের কারণে। করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানীতে ঢুকতে কিংবা বের হতে দেওয়া হচ্ছে না। ঢাকার সব প্রবেশ মুখগুলোতে সকাল থেকেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যৌক্তিক কারণ না দেখাতে পারায় অনেক গাড়ি ঘুরিয়েও দেওয়া হয়। আইন না মানায় মামলা, জরিমানাও করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কড়াকড়ি আরোপ থাকবে বলেও পুলিশ জানিয়েছে। আজকে লাগাইয়া বাইরে নেই, এটা আজকে গাড়ি কেনার পর থেকে এটা লাগানো। পেটের দায়ে যাইতেছি, 2 জন না গেলে এখন যাইতেও পারবে না, কোনো গাড়িও তো চলে না। ঘরের মধ্যেই আছি। আজকে আমি আমার বউকে নিতে গেছিলাম, এই জন্য আসছি, নাহলে আমি বের হই না ঘর থেকে। মেঘনাতে আটকে ছিল, ওনারা আনার জন্য আমি গেছি আর কি। কিছুক্ষণ বলতে একটা ভালো সময় আমাদের সাথে তাদেরকে রেখে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে যে তারা যে কাজটা করেছে ঠিক হয়নি। পরবর্তীতে যাতে তাকে দেখে অন্যরা এবং তারা নিজেরাও যাতে এই ব্যাপারে সাবধান হয়। অযথা যদি কোনো গাড়ি আসে আমরা তাদেরকে ব্যাকে পাঠাচ্ছি এবং ইমার্জেন্সি সার্ভিসগুলো আমরা অগ্রাধিকার থেকে সামনের দিকে দিচ্ছি। করোনা মোকাবিলার সব ক্ষেত্রে সরকারের সমন্বয়হীনতা স্পষ্ট। এই সময় দেশের পোশাক শ্রমিকদের সাথে যা করা হলো তা কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, শ্রমিকদের চাকরি হারানোর ভয় মৃত্যু ভয়কেও হার মানিয়েছে। তাদের অভ্যাসে পরিণত হয়েছে। দেশের হাজার হাজার গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সরকার যে আচরণ করছে, এটি কোনো সভ্য রাষ্ট্র কিংবা সভ্য সরকারের আচরণ হতে পারে না। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অবস্থানগত পার্থক্য, সর্বোপরি সমন্বয়হীনতা সবাইকে মর্মাহত করছে। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় রাজশাহীর আশপাশের জেলার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আরও কিছু জেলা এবং উপজেলায় জনগণের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রাজশাহীতে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, আজ থেকে রাজশাহী জেলায় কেউ যাওয়া আসা করতে পারবে না। এটা 2 ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট, সেখানে পুলিশ থাকবে, তারা চেক করবে কি হচ্ছে, কে যাচ্ছে। আর শুধুমাত্র এমনকি যে সমস্ত খাদ্য পরিবহনের ট্রাক যাবে সেগুলো তো অ্যালাউড, সেগুলোর উপরেও যাতে কোনো লোক অতিরিক্ত না যেতে পারে সে ব্যবস্থা পুলিশ নেবে। নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত 1200 পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনায় 2 জনের মৃত্যু এবং নতুন করে 5 জন আক্রান্তের পরে গতরাতে সমন্বয় কমিটির সভা শেষে কঠোর হওয়ার ঘোষণা দেয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। মাদারীপুরের শিবচরেও কড়াকড়ি বাড়ানো হয়েছে। আইসোলেশন থেকে ফিরে 3 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন। হাসপাতাল থেকে সুস্থ হবার সার্টিফিকেট পেয়ে একজন বাড়ি ফিরে সামাজিক নানা কর্মকাণ্ডে অংশ নেন। পরে তিনি সহ অন্য 2 জন করোনা পজিটিভ হওয়ায় লকডাউন আরও জোরালো করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই অবস্থা গাইবান্ধায়। সাদুল্লাপুরের 2 জন প্রবাসী সহ মোট 5 জন রোগী পাওয়ায় ঝুঁকিপূর্ণই ভাবা হচ্ছে এই জেলাকে। তাই প্রশাসন জনসাধারণকে ঘরে থাকার বিষয়ে জোর দিচ্ছে। কেউ যাতে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হয় সে বিষয়ে বারবার সতর্কও করছে। জামালপুরের মেলান্দহে করোনা ভাইরাস পজিটিভ রোগী পাওয়ায় ঘোষের পাড়া ইউনিয়নে জনগণের চলাচল সীমিত করেছে প্রশাসন। প্রশাসনের অনুমতি ছাড়া সেখানকার কাউকে ইউনিয়নের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এরই মধ্যে আক্রান্ত ব্যক্তি সহ আশপাশের কয়েকটি বাড়ি কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা না মানায় মানিকগঞ্জের সিঙ্গাইরের তাবলিগ জামাতের 49 জনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদেরকে রাখা হয়েছে মানিকগঞ্জের টিচার্স ট্রেনিং কলেজে। আর পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের একটি মসজিদ থেকে তাবলিগ জামাতের 9 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শারীরিক দূরত্ব নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা বেড়েছে, তবে চিত্র খুব একটা পাল্টায়নি। ঝালকাঠিতে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন এলাকায় কঠোর অবস্থানে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধাওয়া দিয়ে অনেকে রাস্তা থেকে সরিয়েও দেওয়া হয়।
নড়াইলে বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল একেবারে চোখে পড়ার মতো। মানুষকে ঘরমুখী করতেই হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। অযথা ঘোরাফেরা করায় একজনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত, আর সেনা টহল অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করায় চাঁদপুরের 7 জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শহরের নতুন বাজার, মিশন রোড ও কালীবাড়ি রোডে অভিযান চালানো হয়। মানুষকে সচেতন করতে প্রচারণা চালান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। হবিগঞ্জের নবীগঞ্জে বিভিন্ন এলাকায় প্রশাসনের সহায়তায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেখানেও জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হয়। নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় কয়েকজনকেই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। শারীরিক কিংবা সামাজিক দূরত্ব নিশ্চিতে গোপালগঞ্জে তৎপরতা বাড়িয়েছে সেনাবাহিনী। হাট বাজারে অযথা ঘোরাঘুরি না করার জন্য মাইকিং করেন সেনা সদস্যরা। করোনা সংক্রমণ ঠেকাতে সবার সহযোগিতাও চাওয়া হয়। ময়মনসিংহ সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। সংক্রমণ ঠেকাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অপ্রয়োজনে বের হওয়ায় কয়েকজনকে জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। বিশ্বে একদিনের ব্যবধানে করোনা ভাইরাসে প্রাণ হারালেন ৪,৫০০-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই গেল ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১১০০-র বেশি মানুষ। ২৫,০০০-এর অধিক মানুষের শরীরে মিলেছে এই প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১০,০০০-এর কাছাকাছি। ইউরোপের দেশগুলোয় ধীরে ধীরে এটি কমে আসলেও প্রাণহানিও কমে আসছে। স্পেনের মৃতের সংখ্যা ১৩,০০০ ছাড়িয়েছে। এদিকে করোনায় ব্রিটেনের ৬২১, ইতালিতে ৫২৫, ফ্রান্সে ৫১৮ জন মারা গেছেন। বিশ্বের ২০৮টি দেশ অঞ্চলেও ক্রমোত্তরিতে করোনা ভাইরাস ছড়িয়েছে, যাতে ৭০,০০০-এর বেশি ছাড়ালো প্রাণহানি, আর আক্রান্ত ১৩ লাখ ছুঁই। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় আরও ৮ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৭৭ জন। এদের মধ্যে একজন নারী এবং ৩০ এক যুবকও রয়েছেন। সব মিলিয়ে শুধু নিউ ইয়র্কে ৬৭ বাংলাদেশি প্রাণ হারালেন। এদের প্রায় সবাই ব্রুকলিন বা লং আইল্যান্ডের বাসিন্দা। বাকি রাজ্যগুলোতে আরও ১০ জনের প্রাণহানির খবর দিয়েছে বাংলাদেশ সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় জানাজা ও দাফন চলছে। এই পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি মনোবল বাড়াচ্ছেন সত্যিকারের সুপারহিরো বাংলাদেশি চিকিৎসকরা। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিল আমরা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে নিয়ন্ত্রণ নয়, রোগটি যদি ৭০% মানুষের হয়ে যায় তাহলে একটা হার্ড ইমিউনিটি নামে একটি কথা আছে সায়েন্সে, অর্থাৎ এরপরে আর এই রোগটি মানুষকে আক্রমণ করার মতো যে মানুষ দরকার সেগুলো আর পাবে না। সবার ভেতরে একটা ইমিউনিটি চলে আসবে। ৮০ থেকে ৯০ বা আরও বেশি মানুষ কিন্তু ভালো হয়ে যাচ্ছে। খারাপ হচ্ছে যাদের অন্যান্য প্রবলেম আছে, অন্য মেডিকেল কন্ডিশন আছে, তারাই খারাপ হচ্ছেন। সো আপনারা যাদের অন্য মেডিকেল কন্ডিশন আছে, লাং কন্ডিশন আছে, হার্টের কন্ডিশন আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, ডায়ালাইসিসে আছেন, অন্য মেডিকেল কন্ডিশন, তারা মোর কেয়ারফুল থাকতে হবে। করোনা ভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হলেই কি মৃত্যু? অনেকে মারা যাচ্ছেন, এ কথা যেমন সত্য, পাশাপাশি আক্রান্তদের বেশিরভাগ কিন্তু সুস্থও হচ্ছেন, এটাও ভুললে চলবে না। নিউ ইয়র্কে থাকা এক বাংলাদেশি আমেরিকান পরিবারের আক্রান্ত ৪ জনের ৩ জনই সুস্থ হয়েছেন, আর অপরজনও সুস্থ হওয়ার পথে। ৫ দিনের মাথায় রিপোর্টটা চলে আসলো এবং সেটা পজিটিভ হলো। টেলিফোনে কথা ছাড়া কারোর সঙ্গেই কন্ট্যাক্টে আসেনি এবং কোনো বয়স্ক পুরুষ মহিলা কারোর সান্নিধ্য তারা আসেনি। মানসিকভাবে তারা ভেঙে পড়ে নাই। আই এম ফিলিং মাচ বেটার বিকজ আমি আমার পুরো ট্রিটমেন্ট যে বাবা মা আর ভাইয়া বলছে করতে ওগুলো সব ফলো করছি। অনেক ইয়াং লোকজন তারাও খুব খারাপ অবস্থার মধ্যে আছে, তারাও মারা যাচ্ছে। প্লিজ স্টে হোম, প্লিজ বি আইসোলেটেড ফ্রম এভরিবডি এলস। করোনা সংকট সামাল দিতে ৩০% বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাংসদরা। সোমবার মন্ত্রিসভা বৈঠকের পরে কথা জানিয়েছে সরকার। আগামী ১ বছর পর্যন্ত তারা বেতন কম নেবেন, বাকি অর্থ চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। আর পাশাপাশি পরবর্তী ২ বছরের জন্য সাংসদ তহবিল বাতিলেরও সিদ্ধান্ত হয়েছে। ওই তহবিলের ৭,৯০০ কোটি টাকাও প্রধানমন্ত্রীর তহবিলে চলে যাবে। করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রতিরোধে এমন সিদ্ধান্ত। মুম্বাইয়ে ৩ ডাক্তার এবং ২৬ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় লকডাউন করা হলো গোটা
ওকহার্ড হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছিল এই সেবা কেন্দ্রটি। ভর্তি থাকা রোগীরা করোনা মুক্ত বিষয়টি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। একই হাসপাতালে কিভাবে এতজন আক্রান্ত হলেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতে করোনা ভাইরাসে প্রাণ গেছে 118 জনের, আক্রান্ত 4000-এর বেশি মানুষ। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা সব খবর দেখছেন। প্রায় গ্রাহক শূন্য মতিঝিলের ব্যাংক পাড়া, কমে গেছে লেনদেনের পরিমাণ। গ্রাহকদের পাশাপাশি নিজেদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা দেখা গেছে ব্যাংকগুলোতে। সবাই শারীরিক দূরত্ব বা সামাজিক দূরত্ব, ব্যক্তিগত নিরাপত্তা বজায় রেখে প্রয়োজনীয় লেনদেন সারছেন। প্রবেশমুখে তাপমাত্রা, জীবাণুনাশক দিয়ে হাত পরিষ্কার করে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। তবে এখনও টাকা লেনদেনের বিষয়ে অনেকেই উদাসীন। কাঁচা কেনার জন্য আমি জাস্ট টাকা তুলতে আসছি। হ্যাঁ, ঢুকার সময় দিয়েছি, ঢুকার সময় অনেকগুলো করছে, কিন্তু স্যানিটাইজার করে রেডি, তারা আমাকে থামাইয়া আমাকে স্যানিটাইজার দিল। জরুরি টাকা ক্লিয়ার করতে হবে তো, বা জমা দিতে হবে, তো এই জন্য তো আমার আশা। গ্লাভস পেতে টাকার সমস্যা হয়, কম বেশি হয়ে যায়, তো এই জন্য গ্লাভস পরা আনইজি লাগে। সংক্রমণটা অনেকটা সামাজিক পর্যায়ে চলে গিয়েছে। কিছু কিছু এলাকায় লকডাউন, মিরপুর, নারায়ণগঞ্জ, এই কারণে গ্রাহক সংখ্যাটা এখন গতকালের তুলনায় আজকে একটু কম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের 8টি ইপিজেডে আজ থেকে সাধারণ ছুটি চলছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে ছুটির ঘোষণা দেয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এতে বলা হয়েছে 14 এপ্রিল পর্যন্ত দেশের 8টি ইপিজেডের সব শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ প্রযোজ্য হবে। তবে রপ্তানির বিশেষ শিপমেন্টের জন্য ইপিজেড বা মহাব্যবস্থাপকের অনুমতি সাপেক্ষে কাজ চালিয়ে যেতে পারবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে অর্থনীতি, বন্ধ শিল্পে উৎপাদন, আর এই অবস্থায় মরার উপরে খাড়ার ঘা ব্যাংক ঋণের কিস্তি। শিল্প বাঁচাতে সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিলেও চলতি ঋণ নিয়ে কোনো দিক নির্দেশনা নেই। ব্যবসায়ীদের দাবি 1 বছরের জন্য কিস্তি স্থগিত করতে হবে এবং পাশাপাশি চলতি ঋণের সুদ হারও কমাতে হবে। এখন আমার প্রোডাকশনই নাই, এক্সপোর্টও নাই। আমি যদি এই মুহূর্তে এখন সুদ দিয়ে যাই, আমি কোথেকে দেবো, ইনস্টলমেন্ট কোথেকে দেবো? ব্যাংক ইন্টারেস্টগুলি সব স্থগিত করে দিতে হবে, দিয়ে তাদেরকে অন্তত 1 বছর ব্রিদিং টাইম দিতে হবে। বাংলাদেশ গত বছর 34 বিলিয়ন অর্ডার এক্সপোর্ট করেছে, আর ইতিমধ্যে 3 বিলিয়ন ক্যান্সেল হয়েছে। কিন্তু এই 3 বিলিয়নের যে ইম্প্যাক্ট ওই 34 বিলিয়নে যে কতটুক হবে আরও কিছু মাস গেলে পরে বোঝা যাবে। অনেকগুলি দেশে নতুন বাজার সৃষ্টি করেছিলাম, কোনো বাজার নাই যেখানে আমি এখন মাল পাঠাতে পারবো বা মাল বিক্রি হবে। সব জায়গায় বন্ধ করে দিয়েছে। যে প্রণোদনা ঘোষণা করা আছে এটা যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, তার দায় দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। করোনা আক্রান্ত 5 থেকে 10 ভাগ রোগীর ফুসফুস একেবারেই অকার্যকর হয়ে যায়। সেসব রোগীদের কৃত্রিমভাবে যে যন্ত্রের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হয় সেটি ভেন্টিলেটর। সারা দেশে এই যন্ত্র আছে হাতে গোনা 600 থেকে 800টি, এর মধ্যে 70 ভাগই বেসরকারি পর্যায়ে। চিকিৎসকরা বলছেন পরিস্থিতির অবনতি হলে অল্প সংখ্যক ভেন্টিলেটর দিয়ে করোনা মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। আবার সহসা নতুন ভেন্টিলেটর আমদানিও সহজ নয়। যে যন্ত্রের সাহায্যে একজন রোগী যখন শ্বাসকষ্ট নিতে পারেন না, তাকে আমরা শ্বাসকষ্ট সাহায্য করে থাকি। 10টা বেডের একটা আইসিইউ চিন্তা করি আমরা, তাহলে 3 জন লাগবে হয়তো সিনিয়র ডাক্তার, 20 জন লাগবে হয়তো আমার জুনিয়র ডাক্তার, 50 জন লাগবে আমার নার্স। আমরা কি এটা দিতে সক্ষম হব? 500-র মধ্যে সবগুলো আমরা এখনো স্থাপন করতে পারিনি। আমরা বেশ কিছু এখনো স্থাপিত হচ্ছে, বাট হাতে আছে। আর প্রাইভেট সেক্টরে যতটুকু জানি আমি 700 আছে। যে পরিমাণ রোগীর ভেন্টিলেটর দরকার হয় সেটা খুব বেশি না, 5 to 10% এরকম, কিন্তু সেই পরিমাণ ভেন্টিলেটর আমাদের দেশে কোনো, খোদ আমেরিকাতেও নাই। একটা ভেন্টিলেটর 2টা রোগীর জন্য ইউজ করার প্রক্রিয়াটার দিকে আমরা জোর দিচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে 60 শয্যার একটি ফিল্ড হাসপাতাল নির্মাণে এগিয়ে এসেছেন কয়েকজন তরুণ চিকিৎসক। আর হাসপাতালটি নির্মাণে জায়গা দিচ্ছেন নাভানা গ্রুপ। এগিয়ে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আগামী 15 দিনের মধ্যেই হাসপাতালটি নির্মাণ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা মনে করছেন।
ইঞ্জিনিয়ারিং টিম থেকে জানতে পেরেছি ওনারা ভিজিট করে গেলেন, ভিজিট করে যাওয়ার পর আমাদেরকে যেটা বললেন যে অলমোস্ট 7 দিন থেকে 10 দিনের মধ্যে ওনারা কাজটা কমপ্লিট করে দেবেন। 100 টাকা দিয়ে 10 লক্ষ মানুষ বা 1 লক্ষ মানুষ আমরা হসপিটাল তৈরি করতে পারি, এটি আমাদের টিম। সাধারণ মানুষ যেহেতু মনে করে আমার এখানে 100 টাকা রয়েছে, এটা আমার হসপিটাল, আমি যেতে পারবো, এই যাদের সাহসটা জুগিয়েছে। জনগণের জন্য আমরা সেবক হিসেবে জনগণের সেবা করতে এসেছি, ওই ক্ষেত্রে আমাদের জীবন গেলেও আমরা এটা হতে দিব। আমরা চাই এইভাবে এখানে একটা হসপিটাল হোক। আমাদের যে সরকারি পর্যায়ে আমাদের যে ব্যবস্থাপনা আছে সেটিতে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট। ভবিষ্যতে যদি লাগে সেক্ষেত্রে এই ফিল্ড হাসপাতালগুলো একটা কার্যকরী ভূমিকা রাখতে পারবে। দেশ জুড়ে বাইরে বেরোনো মানা, আর ব্রাহ্মণবাড়িয়ায় এখনো শত শত মানুষ মেতে আছে মারামারির আনন্দে। সবাই নাকি মাস্কও পরছেন, দূরত্ব রাখছেন লম্বা লাঠিতে। করোনা ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর এমন সতর্কতা আশ্চর্য, পুলিশ হতাশ, জেলার সচেতন মানুষ। 2 মাস ধরে মারামারির ঘটনা দেখেছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। মনের আবেগে কাজিয়া করে, গুসা উঠলে তো কি করবো, যে আর পরে যে কি হবে ভবিষ্যতে এটা তো চিন্তা করেন। দেশের পরিস্থিতি খারাপ, এরপরে গরিবের তো খুব বেশাবা, অনিদান কাজিয়া করলে কিন্তু কামাইব, কাজিয়া তো যারা না বুঝে হারা করে। এখন তো আছে মানুষের টেনশন মুক্ত নেই, এরা আসলে এগুলা ভাবতেছে না যে কি হইতেছে দেশের মধ্যে। দেশের দূরত্ব রেখে মারামারি করলে কোনো কিছু হবে না, কিন্তু এটা কিন্তু আসলে যে সামাজিক যে দূরত্বটা, এটা কিন্তু কোনো মতেই মেনটেন করা সম্ভব হয় না। এর মতো যেমন মানুষজন চলে আসছে, এই বেশি লোক চলে আসাতে তারা হচ্ছে ক্রিকেট খেলা, লুডো খেলা, আড্ডা দেওয়া, জমায়েত হওয়া, এর থেকে আসলে মারামারিগুলো বেশি হচ্ছে। জেলার সরাইলে গানগাঁওকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ হয়েছে দুদল গ্রামবাসীর। এতে 30 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার বড়ইছড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পরমান্দপুর গ্রামের এক যুবক বড়ইছড়া গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল। এ সময় বড়ইছড়া গ্রামের এক ব্যক্তি তাকে গান গাইতে নিষেধ করেন। এই কথা নিয়ে দুজনের বাকবিতণ্ডা হয়। পরে এর জের ধরেই সংঘর্ষে জড়ায় দুদল গ্রামবাসী। ভোলার লালমোহন পৌরসভা নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন। বিভিন্ন ওয়ার্ডে শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন বলেছেন, করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার বিকল্প নেই। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গাজীপুরের কোনাবাড়িতে যমুনা গার্মেন্টসের গেট এলাকায় 2000 হতদরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন ইমন প্যাকেজিং কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল রয়েছে। এছাড়াও মাস্ক এবং সাবানও বিতরণ করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় আরও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সাকের। শারীরিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়। আর খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল। শেরপুরে করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বেশিরভাগ এলাকা, অথচ সেখানে সতর্ক বার্তা, নির্দেশনা সব উপেক্ষিত। জনসমাগম, আড্ডা সব আগের মতোই চলছে। নিয়মিত সেনা টহলের পাশাপাশি র্যাব ও জেলা পুলিশের প্রচারণা কোনো কাজেই আসছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন। কিন্তু বাসায় বয়ে আসলাম, এখন তো মনে করুন যে পেট ভাত চলতেছে না। অবশ্যই সতর্কতার সাথে কাজ করি এবং চলাফেরাও খুব সতর্কতা বাড়াই না, সময় কাটে না। এখন বাইরে রয়েছে একটু আবহাওয়া খাওয়ার জন্য আমরা গাড়ি ঘোড়া বের করি নাই। আজকে বিশেষ কারণ মানে একটা রোগী নিয়ে হাসপাতালে আসছি, এর জন্য গাড়ি বের করে নিই। আমি বলতে পারি যে শতভাগ মানুষ আমাদেরকে সহযোগিতা করছে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেদিন বাজারের সাপ্তাহিক হাটের দিন থাকছে বা বিকালে যেখানে একটু মানুষ সমাগম হতে পারে, সেই জায়গাগুলোতে আমরা যথাসাধ্য একদম পেশাদারিত্ব বজায় রেখে মানুষকে মোটিভেশনের মাধ্যমে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করছি। করোনা পরিস্থিতিতে গোটা দেশের জনজীবন যখন থমকে আছে, তখন ক্ষুধা আর পরিচর্যার অভাবে ধুঁকছে রাজধানীর কাঁটাবনের পশু পাখিরা। গোটা মার্কেট বন্ধ, তারপরও সকালে একবেলা খাবার দিয়ে যান কর্মচারীরা। কিন্তু ছোট্ট দোকানে ঘিঞ্চি করে রাখায় বোবা প্রাণীগুলোর বন্দি জীবনও দুর্বিষহ হয়ে পড়েছে। পশু পাখিগুলোর জীবন বাঁচাতে বিকল্প ব্যবস্থাপনা পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পানির, খাবার, অনেক কিছুরই অভাব আছে। এই যে বিড়ালটা রেখে গেছে, এর তো একটু অমানবিক কাজ করছে এখানে।
দোকানপাট খোলে না, খাবার টাবার কোনো কিছু পায় না, তাই এরা কষ্টে আছে না। টাইম টু টাইম খাবার না দিতে পারলে ওরা আবার অসুস্থ হয়ে যাবে। বাসাও তো অ্যালাউ করছে না যে পশু পাখি সমস্যা হতে পারে। জীবন্ত জিনিসকে মেরে ফেলাও অনেক আমাদের কাছে ব্যর্থতা, যে জিনিসকে আমি বাঁচায় রাখতে পারলাম না। দীর্ঘ 10 দিন আইসোলেশনে থাকার পরও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে রোববার এই তথ্য জানানো হয়েছে এবং বিবৃতিতে বলা হয়েছে চিকিৎসকদের পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রী। কারণ গেল 27 মার্চ করোনা আক্রান্ত হওয়ার পরই আইসোলেশনে ছিলেন, কিন্তু 10 দিন পরও তার শরীরে প্রাণঘাতী ভাইরাসটির নানা উপসর্গ একেবারেই প্রকট। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 5,000-এর কাছাকাছি, আক্রান্ত 48,000-এর মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 9 মিনিট প্রদীপ প্রজ্বলনের বদলে রীতিমতো দীপাবলি উদযাপন করল ভারতীয়রা। আতশবাজি পোড়ানোর পাশাপাশি ছিল মোমবাতি দিয়ে মানচিত্র আর কারুকাজ করার প্রতিযোগিতা। করোনা ভাইরাসে মারা গেলেন লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জিব্রিল। তার রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্স অ্যালায়েন্স মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে। 21 মার্চ থেকে কায়রোর হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। হৃদরোগ নিয়ে ভর্তি হলেও 3 দিন পরে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের অন্যতম পরিকল্পনাকারী তাকে হিসেবে ভাবা হয়। 2011 সাল পর্যন্ত তিনিই ছিলেন গাদ্দাফির অর্থনৈতিক উপদেষ্টা। পরবর্তীতে সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করেন তিনি। নিউ ইয়র্কে এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হলো একটি বাঘ। ব্রঙ্কস চিড়িয়াখানা এই তথ্য নিশ্চিত করেছে। মানুষ থেকে পশুতে করোনা সংক্রমণের প্রথম ঘটনা হয়তো এটি। ধারণা করা হচ্ছে কেয়ারটেকারের মাধ্যমে আক্রান্ত হলো নাদিয়া নামের বাঘিনীটি। করোনা মোকাবিলায় ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস 125 মিলিয়ন পাউন্ডের আর্থিক অনুদান দেওয়ার অজুহাতে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এবং ক্লাবের শতাধিকারীরা ফুটবলারদের 30% বেতন কাটার যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে সমালোচনা করেছেন খেলোয়াড়রা। আর এই অর্থ যে সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হবে তার নিশ্চয়তা চেয়েছেন ফুটবলারদের 3 প্রতিনিধি ডি ব্রুইনার, মার্ক নোবেল এবং ড্যানি। রোববার এই বিষয়ে ক্লাবের শতাধিকারী ইপিএল কর্তৃপক্ষের সাথে ভিডিও কনফারেন্সে তারা কথা বলেন। এবার আবার লকডাউন অমান্য করে রাতভর পার্টি করেছেন আরেক ইংলিশ ফুটবলার কাইল ওয়াকার। আর এমন অপরাধে তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করার ঘোষণা দিয়েছে তারই ক্লাব ম্যানচেস্টার সিটি। ইউরোপের অধিকাংশ দেশের মতোই ইংল্যান্ডেও লকডাউন চলছে। অন্যান্য তারকাদের মতো এই সময় সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন ম্যান সিটির ইংলিশ রাইট ব্যাকহেল কাইল ওয়াকার, কিন্তু তিনি নিজেই এই নিয়ম ভেঙেছেন, করেছেন নিন্দনীয় কাজ। বন্ধুদের নিয়ে রাতভর পার্টি করেছেন এই ইংলিশ, যেখানে অনৈতিক কাজও হয়েছে। আর এমন ঘটনার পরে ওয়াকারের বিপক্ষে বড় আর্থিক জরিমানা করার ঘোষণা দিয়েছে সিটি। অপরাধের জন্য ক্ষমাও চেয়েছেন এই ইংলিশ। বরুসিয়া ডর্টমুন্ড ফ্র্যাঙ্কফুর্টের পরে জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখও করোনার পরিস্থিতির মাঝে অনুশীলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-19 ভাইরাসের চোখ রাঙানির মাঝে রোববার থেকেই অনুশীলন শুরু করেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তার সাথে অনুশীলন করানো হবে ফুটবলারদের, এমনটি জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের এই সিদ্ধান্তের পরে অনুশীলনে যোগ দিতে প্রস্তুত রয়েছে ফুটবলাররা। করোনার কারণে ঘরে বন্দী হয়ে পড়া ফুটবলারদের জন্য নতুন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফিটনেস নিয়ে কাজ করতে দিলেন কোর রিপ এক্সারসাইজ চ্যালেঞ্জ। আর ইনস্টাগ্রামে দেয়া সেই ভিডিওতে মাত্র 45 সেকেন্ডে 142টি রিপ টু টাচ করেন CR7। রোনালদোর এই চ্যালেঞ্জ প্রথমেই গ্রহণ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তার 2 সদস্য ব্রুনো ফার্নান্দেজ এবং ডিয়েগো ডেল্ট। 45 সেকেন্ডে ফার্নান্দেজ 117 আর ডেল্ট করেন মাত্র 105 রিপ টু টাচ। করোনা পরিস্থিতির কারণে ঢাকায় ফিরেছে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমাটিক টিম। গত 14 মার্চ থেকে শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম আহমেদ, পরিমণি, তানভীর সহ 110 জন কলাকুশলী। করোনার কারণে পুরো শুটিং ইউনিট আটকা পড়েছিল সুন্দরবনে। ইউনিটের সব সদস্যরা জানিয়েছেন পরিবার এবং সবার নিরাপত্তার কথা চিন্তা করে হোম কোয়ারেন্টাইনে তারা সবাই থাকবেন। 2018 অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এটি। প্রখ্যাত লেখক মোহাম্মদ জাফর ইকবাল রাতুলের রাত রাতুলের দিন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। ভারত জুড়ে লকডাউনে কর্মহীন দিনমজুরদের পাশে দাঁড়ালেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এক বিবৃতিতে সনি পিকচার্স নেটওয়ার্কস জানিয়েছেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশাল
এবং বিশেষ উদ্যোগ নিয়েছেন বিগ বি। উই আর ওয়ান এই প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে 1 লাখ ঘরে মাসিক রেশন বিতরণ করা হবে। অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন থেকে সারা দেশের সব কর্মীর নামের তালিকাও নেওয়া হয়েছে। এছাড়া যাদের জরুরি প্রয়োজন তাদের আর্থিক সহায়তাও করা হবে এই উদ্যোগের মাধ্যমে। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট আরও একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আবারও স্বাগত, আপনারা সব খবর দেখছেন। রোজা সামনে রেখে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। চলাচলে কড়াকড়ির মাঝেও ভ্রাম্যমাণ ট্রাক থেকে চিনি, মসুর ডাল এবং তেল কিনছেন নিম্ন আয়ের মানুষ। বাজারের চেয়ে কম দামে পণ্য পেয়ে তারা খুশি, তবে অনেকেই লাইনে দাঁড়ানোর নির্দিষ্ট দূরত্ব মানছেন না। এদিকে 350টি ভ্রাম্যমাণ ট্রাকে আজ থেকে ছোলা ও খেজুর মিলবে। চালানো উচিত, আমাদের তো বেকার, আমাকে তো কোনো অর্থনৈতিক কোনো ইনকাম কিছুই তো নাই এখন বর্তমানে। 5 লিটার তেল 400 টাকাতে পাচ্ছি, আর বাজারের থেকে মনে করেন যে 5 লিটার তেল 530 টাকা নেয়। সুবিধা বঞ্চিত যারা আছে, গরিব মানুষ, তাদের অনেক উপকার হয়। এটা খুবই ভালো, মানে যারা নিম্ন আয়ের লোক, বাজারে যদি হয় 115 টাকা, এখানে 80 টাকা। বাজার অনুযায়ী কিছুটা উপকার হলো আর কি আমাদের। অনেক উপকার তো, একটু সিরিয়াল থাকলেও অনেক ভালো, আমাদের সিরিয়ালও কম আছে। প্রায় 2000 লিটারের উপরে তেল আছে এবং 1000 কেজি চিনি আছে, আমাদের 300 কেজি ডাল আছে, পর্যাপ্ত পণ্য আছে এবং সবাই পণ্য পাবে, অস্থিরতার কোনো কারণ নাই, দামও কম। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে 2 জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিহতরা মাদক কারবারি। গতরাতে উপজেলার হোয়াইটকং ইউনিয়নের ঝিমংখালী চিংড়ি প্রজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় রোববার ইয়াবাসহ একজনকে আটক করা হয়। পরে তারই দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারিরা গুলি চালায়, পাল্টা জবাব দেয় পুলিশও এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। রংপুরের তারাগঞ্জে তিস্তা ক্যানেলের বাঁধের ধসে যাওয়া অংশ মেরামতের কাজ চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গতকাল সকালেই উপজেলার মিস্ত্রিপাড়ার তিস্তা ক্যানেলের বাঁধের একাংশ ধসে যায়, পানি ঢুকে পড়ে আশপাশের 5টি গ্রামে। এতে তলিয়ে যায় বোরো ধান, আলু, তামাক, ভুট্টার ক্ষেত, ভেসে যায় পুকুরের মাছ। ইঁদুরের গর্তের কারণে ধস নেমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গর্ত হয়ে গেছে, পানি বাইরে থেকে ওরা শোনে নাই, আমাদের ক্ষয়ক্ষতি, আমাদের এক একজন 2-4 বিঘা করে জমি নষ্ট হয়ে গেছে। বেশ কটা পুকুর ছিল, এখানে মাছ টাছ হইতো, সে মাছগুলোও নষ্ট হয়ে গেছে। জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ, এগুলা বালু ভর্তি করে আমরা এখানে দিচ্ছি এবং আশা করছি আমরা 2-1 দিনের মধ্যে এটা ভরাট করে ফেলাতে পারব। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 কোটি টাকা অনুদান দিয়েছে মেঘনা গ্রুপ। বাংলাদেশ সরকারের চলমান পদক্ষেপগুলোকে আরও বেগবান করতে এই অনুদান দেওয়া হয়েছে। গতকাল এই অনুদানের চেক হস্তান্তর করেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব আহমদ কায়কাউস। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দরিদ্র অসহায় মানুষের মাঝে 25,000 প্যাকেট ভোগ্যপণ্য সরবরাহ করেছে মেঘনা গ্রুপ। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ZSRM। রাজধানীর ডেমরায় নিজেদের ফ্যাক্টরি প্রাঙ্গণে 750টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হাসান উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 64 নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবলু। উন্নত বিশ্ব ভাইরাস নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হলেও লকডাউন ছাড়াই করোনা মোকাবেলায় রীতিমতো চমক দেখালো তাইওয়ান। বলা হচ্ছে সার্স মহামারীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল চীন শাসিত অঞ্চলটি। 1.5 যুগের বিশ্বে অন্যতম সেরা স্বাস্থ্যখাত গড়ে তোলার কৃতিত্ব তো আছেই, সরকারের দায়িত্ববোধ আরও সহজ করেছে করোনা মোকাবেলা। সার্স মহামারীর পরই নতুন আইন পাশ হয় তাইওয়ানে। নতুন বিধিমালা অনুযায়ী তখন থেকেই সব হাসপাতালকে কমপক্ষে 30 দিনের জন্য সব ধরনের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম মজুদ রাখতে হয়। দ্রুততম সময়ে বিপুল সংখ্যক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে তাইপে। সেখানেই শেষ নয়, পরবর্তীতেও ব্যক্তিগতভাবে তাদের খোঁজ খবর নেওয়া হয় নিয়ম করে, যেন কেউ অসুস্থ হলে সাথে সাথে তাকে আলাদা করে ফেলে চিকিৎসার ব্যবস্থা করা যায়।
20,000 বিদেশি শ্রমিককে কোয়ারেন্টাইনে রাখল সিঙ্গাপুর। 2টি ডরমিটরিকে বানানো হলো আইসোলেশন সেন্টার। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের সবাই দক্ষিণ এশীয়। সিঙ্গাপুরে হঠাৎই করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো। আর এর মাঝে একটি ডরমিটরিতে 13,000 শ্রমিকের মধ্যে 63 জনের শরীরেই এই উপসর্গ দেখা দিয়েছে। অন্যটিতে 6,800 শ্রমিক রয়েছেন, যাদের 28 জন সন্দেহভাজন। কোয়ারেন্টাইনে থাকলেও নিয়মিত বেতন ভাতা দেওয়ার আশ্বাস দিয়েছে মালিক পক্ষ। গেল 24 ঘন্টায় সিঙ্গাপুরের 26 বাংলাদেশের শরীরে করোনা ভাইরাস মিলেছে। সব মিলিয়ে সংখ্যাটি 74। প্রাণঘাতী মহামারীর থাবায় বিশ্বজুড়ে মানুষ যখন আতঙ্কে, তখন বিপরীত চিত্র প্রকৃতিতে। একের পর এক শহর দেশ লকডাউনের কারণে প্রতিদিনই দূষণের মাত্রা কমছে। গেল 7 দিনে ইউরোপ আর যুক্তরাষ্ট্রেই চোখে পড়েছে ঝকঝকে নীল আকাশ। মেট্রোপলিটন শহরে সজীব নিঃশ্বাস নিচ্ছেন মানুষ। সারা বিশ্বে যান চলাচল কমেছে 1/4, যার কারণে কমেছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা। প্রকৃতির দূষণ কমেছে 5% পর্যন্ত, যা গেল 75 বছরেও ছিল অসম্ভব। পৃথিবী আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের প্রকৃতিতে ফিরে গেছে। মানুষের রূঢ় আচরণের কারণেই লোকালয় ছেড়ে চলে যায় পশু পাখি কীটপতঙ্গ। কিন্তু লকডাউন, কারফিউ আর মানুষ ঘরে আটকা পড়ায় কমে এসেছে যান্ত্রিক শব্দ। কান পাতলেই এখন আপনি শুনতে পাবেন রেড কার্ডিনাল, ডার্ক আইড জুনকো বা আমেরিকান রবিনের সুমধুর গান। এদিকে করোনা ভাইরাস আতঙ্কে অনেকটা নিভৃতে উদযাপিত হলো খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পাম সানডে। করোনায় প্রাণ গেল আরও এক ক্রীড়া ব্যক্তিত্বের। 73 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রের সাবেক NFL তারকা টম ড্যাম্পস। আমেরিকান ফুটবল বা সুপার বোল যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় এক খেলা। আর ড্যাম্পসে ছিলেন আমেরিকার ফুটবলের কিংবদন্তি কিকার। 1970 সালে নিউ অরল্যান্স সেন্টের হয়ে 63 গজ দূর থেকেই গোল করে রেকর্ড ভাঙেন তিনি। আর 25 মার্চ করোনা ভাইরাস ধরা পড়ে ড্যাম্পসের। তিনি আগে থেকেই আলঝেইমার এবং ডেমনেশিয়ায় আক্রান্ত ছিলেন। ব্রাজিলে করোনায় আক্রান্ত হওয়ার কারণে সংকটে পড়া মানুষের পাশে দাঁড়ালেন দেশটির সাবেক অধিনায়ক এবং কোচ কার্লোস দুঙ্গা। 10 টন খাদ্য অসহায় মানুষের মাঝে বিতরণ করেছেন তিনি। করোনার প্রকোপ থেকে নিজের দেশের গরিব মানুষদের বাঁচাতে শুধু খাবার সরবরাহ করেই থেমে থাকেননি বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক। শিশুদের জন্য দিয়েছেন 2000 ডায়াপার। কোভিড-19-এর বিপক্ষে লড়াইয়ে সমাজের বিত্তশালীদের সাহায্যের হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়েছেন ব্রাজিলের সাবেক এই কোচ। করোনা মোকাবেলায় ক্লাবকে সাহায্য করতে স্বেচ্ছায় বেতন কমানোর উদ্যোগ নিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। খেলা বন্ধ থাকায় ক্লাব পরিচালনা খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে ম্যানেজমেন্ট। আর এমন পরিস্থিতিতে নিজ ক্লাব জিমনেশিয়াকে সাহায্য করতে এগিয়ে এলেন দলের হাই প্রোফাইল কোচ ডিয়েগো ম্যারাডোনা। জিমনেশিয়ার সাথে চুক্তির মাত্র 4 মাস বাকি রয়েছে ম্যারাডোনার। বিশ্বের অনেক দেশেই বিচ ভলিবল খুবই জনপ্রিয় একটি খেলা। বিশেষ করে লাতিন আমেরিকার দেশগুলো দাপট দেখায় এই খেলায়। কিন্তু সাম্প্রতিক সময় কিয়ারা নামের এক কুকুর নিজের ভলিবল স্কিল দেখিয়েছে। লকডাউনের সময় এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের 89তম জন্মদিন আজ। 1931 সালের এই দিনে পাবনাস্থ নানাবাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। তখন তার নাম ছিল রমা দাশগুপ্ত। রূপালী পর্দার শুরুটা হয়েছিল 1952 সালে শেষ কোথায় সিনেমার মধ্য দিয়ে, যদিও সেটি আর আলোর মুখ রাখেনি। পরের বছরই মহানায়ক উত্তম কুমারের সাথে জুটি বেঁধে অভিনয় করা 74 সিনেমাটি তখন বাজিমাত করে। কালজয়ী নায়ক উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে তিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দর্শক, আজকের সব খবর এ পর্যন্তই। এছাড়াও যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে ভিজিট করুন, লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাই নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, ঘরে থাকবেন।